টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক জোট ও মেরুকরণ নিয়ে। জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ২০ দলকে নিয়ে ৮ ডিসেম্বর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। আগের দিনে আত্মপ্রকাশ করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে ৩ দলের জোট। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ ইসলামী ও সমমনা দল নিয়ে রাজনৈতিক জোট বেশ সক্রিয়। আর বিএনপির নেতৃত্বে একটি জোট তো রয়েছেই। সেক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে কি হতে যাচ্ছে রাজনৈতিক মেরুকরণ এবং জোটের সমীকরণ, কারা থাকছেন কোন রাজনৈতিক জোটে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু ভূমিকাতে যেটা বললাম, আপনি হয়তো এরই মধ্যে দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করছে এবং জোট আমরা দেখছি। আপনার কাছে কি মনে হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে এই জোটের আত্মপ্রকাশের হিড়িক পড়েছে কেন? বাংলাদেশের রাজনৈতিক জোট মূলত নির্বাচন কেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিক নির্বাচনী জোট বাংলাদেশে টেকে না। এই কারণে যে বাংলাদেশে দলগুলির মধ্যে আদর্শিক ঐক্য স্থাপনের জন্য যে ধরনের ত্যাগ স্বীকার করা প্রয়োজন এবং যে ধরনের কাঠামো থাকা দরকার সেটি নাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কিছু বিদেশি নিয়ন্ত্রিত, অর্থাৎ কেউ মাওবাদী, কেউ লেনিনবাদী, আবার কেউ ধর্মবাদী, আবার কেউ ভারতবাদী, কেউ পাকিস্তানবাদী। এটা হচ্ছে একটা। আর অন্যদিকে বাংলাদেশের বড় বড় বেশ কিছু দল ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভরশীল, যে কারণে বাংলাদেশে যা কিছু নির্বাচনী জোট হয় সবই ক্ষমতার ভাগাভাগি। এখানে আদর্শিক কোনো ঐক্য নেই এবং আদর্শিক কোনো লক্ষ্য থাকে না। এবারও তাই নির্বাচন ভিত্তিক তৈরি হচ্ছে, যেগুলি নির্বাচনের পর আপনি দেখবেন অধিকাংশই টিকবে না। বাংলাদেশের একটি বৃহৎ দল যাদের বিরুদ্ধে আসলে গণ অভ্যুত্থান হয়েছে, সেই আওয়ামী লীগ হয়তো এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তো বাকি যে দলগুলো, সেক্ষেত্রে নির্বাচনের এবং জাতীয় পার্টির বিষয়টি আসলে এখনো দোদুল্যমান। তো আপনার কাছে কি মনে হচ্ছে, সামনে বিএনপি জামাতের যে জোট, এর বাইরে আসলে কারা খুব বেশি আলোচনায় থাকার মতো রয়েছে? না, মূলত এই দুটি জোটই এইবারের নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকবে। এর বাইরে বাকি যে জোটগুলি, সেইগুলির যে দল, সেই দলগুলি এককভাবে খুব একটা শক্তিশালী নয় এবং তারা অনেকে যুক্ত হলেও যে কতটুকু শক্তিশালী হবে তার কোনো ভবিষ্যৎবাণী করা সম্ভব না। যে কারণে আমার কাছে মনে হয় যে বাকি জোটগুলি মূলত জোটবদ্ধ হচ্ছে এই কারণে যাতে তারা রাজনীতিতে রিলেভেন্ট থাকে। বিশেষ করে আপনার প্রথম প্রশ্নে যে দলের কথা বললেন, জাপা এবং জেপি, আপনি যদি লক্ষ্য করে দেখেন এরা আসলে জাতীয় পার্টি দলছুট। এরা একত্রিত হয়েছে কারণ এদের যারা নেতা নেত্রী আছেন তারা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চান, তারা তাদের রাজনৈতিক ভ্যালু হারাতে চান না। সেই কারণে তারা একটা দর কষাকষির সুযোগ তৈরি করে রাখে এবং ভবিষ্যতে রাজনীতিতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জোট গঠন করেছেন। কেননা এই জোটের বাকি দলগুলি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে এইসব দলের নাম আপনি জীবনে কোনদিন হয়তো প্রথমে শোনেনি নাই। আরেকটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই, আমরা একবার শুনেছিলাম যে এনসিপি সহ প্রায় ৯টি দল, এর মধ্যে গণ অধিকার পরিষদ, তারপর গণসংহতি আন্দোলন, সে একটি জোট হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আমরা দেখছি মাত্র ৩টি দলকে নিয়ে একটি জোট আত্মপ্রকাশ করেছে। তো সেক্ষেত্রে গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, তারা কি আসলে কোনো জোটে যেতে পারে বা নাকি এককভাবে নির্বাচন করে? এবং বাংলাদেশের বাস্তবতায় এককভাবে নির্বাচন আসলে এই দলগুলোর ক্ষেত্রে কতটুকু আসলে সুবিধাজনক হবে? বাংলাদেশের বাস্তবতায় এককভাবে নির্বাচনের জন্য ছোট দলগুলির মধ্যে যদি বড় নেতা থাকে তাহলে সম্ভব। অনেক দল আছে যে দলে হয়তো একজন বা দুইজন ব্যক্তি তার এলাকায় জেতার ক্ষমতা রাখেন। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এরকম নেতা যদি কোনো দলে থাকেন তাহলে সেই সব দল এককভাবে নির্বাচনে যেতে পারে, গিয়ে হয়তো ৩০০ আসনে প্রার্থী দিল না, 10টা 20টা 30টা আসনে প্রার্থী দিল এবং তারপরে একজন বা দুজন জিতলো। সেটা কিন্তু সম্ভব। তবে এনসিপি বিষয়ক যে বিষয়টি আপনি বলেছেন এবং 3টি দল একটি জোট করেছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে এনসিপি বিভিন্ন দলের সঙ্গে দর কষাকষি করেছে, কিন্তু দর কষাকষি করতে গেলে একটা বাজার দর তৈরি করতে হয়, যে দর তারা প্রতিনিয়ত কমিয়ে এনেছে, যেটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। আমার সবসময় মনে হয়েছে যে এনসিপি প্রকৃত রাজনৈতিক বিশ্লেষক বা প্রকৃত রাজনৈতিক উপদেশ দিতে পারেন এমন ব্যক্তি খুবই কম। তারা কারো প্রেসক্রিপশনে অথবা কিছু গুরুজনের কথায় হয়তো চলেছেন যারা তাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই। জোট করতে গেলে কি হয়? জোট করতে গেলে আসলে দুই পক্ষেরই কিছু দিতে এবং কিছু নিতে হয়। এনসিপির অবস্থান কিংবা আপনি বাকি দলের অবস্থান যদি চিন্তা করেন, তাদের আসলে দেওয়ার মতো কিছু নাই, তাদের শুধু নেওয়ার ইচ্ছা।
এখন নেওয়ার ইচ্ছা নিয়ে আপনি যদি কারোর সঙ্গে দর কষাকষি করেন তাহলে আপনি সেই দর কষাকষিতে পুরোপুরি সফল হবেন না। এনসিপি যে বিষয়ে দর কষাকষি করতে পারত সেটি হচ্ছে তারা যদি কোনো একটি নির্বাচন অথবা কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতি যে সরাসরি জনসমর্থন সেটি প্রমাণ করতে পারত, কিন্তু এনসিপি সেটি না করে তাদের বিভিন্ন কার্যক্রমে অন্যান্য সহযোগী দলের সহায়তা নিয়েছে। তারা যখন বিভিন্ন সভা সমাবেশ করেছে সেখানে আমরা ভিন্ন দলের সমর্থকদেরকে ব্যানার হাতে কিংবা দলবদ্ধভাবে উপস্থিত হতে দেখেছি, যে কারণে এনসিপি তার প্রকৃত শক্তি কত সেইটা তাদের সাথে যারা দর কষাকষি করবে সেই দলগুলিকে বোঝাতে পারে নাই, এবং না বোঝাতে পারার কারণে এনসিপিকে নির্বাচনের মাঠে কেউ বড় ধরনের গুরুত্ব দিয়ে বিবেচনা করে নাই, এবং এই কারণেই তাদের এমন একটা জোট গঠন করতে হয়েছে যে জোটটির চেহারা দেখলেই মনে হচ্ছে যে এটি একটি দুর্বল জোট। আমার কাছে মনে হয় যে আরো একটি বিষয় হচ্ছে যে এনসিপির কাছে মানুষের প্রত্যাশা ছিল ভিন্ন। পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে নতুন সংস্কৃতিতে উত্তরণের একটা আকাঙ্ক্ষা মানুষের ছিল, এবং সবাই আশা করেছিল যারা বয়সে নবীন, যারা চিন্তায় নবীন, যারা কাজে নবীন, তারা এক ধরনের নতুন কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন। কিন্তু যখন তারা ক্ষমতার ভাগ বাটোয়ারা, সিটের ভাগ বাটোয়ারা, আগের মতোই অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেমন লাগামহীন কথাবার্তা বলতেন সেরকম কথাবার্তা বলা, বিভিন্ন জায়গায় শান্তির পরিবর্তে অশান্তি তৈরির পেছনে জেনে হোক না জেনে হোক যোগ দিয়ে ফেলা, তাদের যারা মনোনীত উপদেষ্টা তাদের সমর্থনও পুরোপুরি না পাওয়া, এইরকম বিষয়গুলি হওয়ার ফলে মানুষ এনসিপির কাছ থেকে ক্ষমতার অংশীদারিত্বের বিষয়ে যে ধরনের আশা করেছিল সেটা মানুষ আসলে আশা করতে পারছে না। এই কারণেই আমার মনে হয় যে এই ছোট ছোট জোটগুলির আসলে বড় কোনো স্বপ্ন দেখানো কিংবা বড় অর্জনের সম্ভাবনা খুবই কম। আরেকটা বিষয় যদি একটু আমরা জানতে চাই, আপনি যেটি বললেন শুরুতে, আসলে আদর্শিকভাবে জোট হয় খুব কমই, নির্বাচন কেন্দ্রিকই জোট হয়, যা আমরা দেখছি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময় আসলে বিষোদ্গার করেছে, বাক্যবাণ ছুড়েছে, তারা কিন্তু এখন একটি প্ল্যাটফর্মে এসেছে এবং নির্বাচনী জোট করেছে। তো এই জোটের আসলে ফলাফল কেমন আশা করছেন আগামী নির্বাচন? আমি মনে করি না যে এই জোট খুব ভালো কিছু করবে। এদের জোটের মধ্যে হয়তো দু একজন নেতা আছেন যাদের এলাকাতে বড় সমর্থন আছে, তারা সেইখানে হয়তো জিততে পারেন, কিন্তু ওভারঅল রাজনীতিতে এই জোটের জামাতে ইসলাম বাদে অন্য দলগুলির নেতা তাদের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না। এবং আসন ভাগাভাগিতে এই দলগুলি যদি কিছু আসন পান, এই ছোট দলগুলি, তারা আসলে খুব ভালো ফলাফল আনতে পারবেন বলে আমার মনে হয় না। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ শুধু দেই। আপনি নিশ্চয়ই দেখেছেন এই সরকার আসার পর বিভিন্ন জায়গাতে সুফিবাদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, বাউলদের বিরুদ্ধে নানান রকম সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। এখন আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই জোটের মধ্যে জামাতে ইসলাম এবং অন্য কিছু দলের সঙ্গে সরাসরি সুফিবাদে বিশ্বাসী পীর সাহেবের দল যোগ দিয়েছেন। এখন জামাতে ইসলাম কোথাও কি পরিষ্কারভাবে বলেছে যে তারা সুফিজমকে সমর্থন করে এবং সুফিজমের যে প্রকাশভঙ্গি বাংলাদেশে সেই প্রকাশভঙ্গির সঙ্গে তারা একমত? তারা কোথাও বলে নাই। ফলে আমার কাছে মনে হয় যে এটা খুবই প্যারাডক্সিক্যাল জোট, এবং এই জোটের মধ্যে এমন ব্যক্তি আছেন যারা মনে করেন যে মাজার থাকাই উচিত না, আবার আরেক দল আছেন যারা মনে করেন যে মাজারের ভিত্তিক যে সুফিবাদ সেই সুফিবাদ বাংলাদেশে ইসলাম এনেছে। ফলে আপনি বুঝতেই পারছেন এগুলি শুধুই ভাগ বাটোয়ারার হিসাব। আপনি যদি ধর্মীয় বিবেচনায় নেন তাহলে শুধু ক্ষমতার আকাঙ্ক্ষায় ধর্মীয় চেতনাকে ব্যবহার করা কতটুকু সঠিক সেটাও প্রশ্নের বিষয়। আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই, জিএম কাদের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি, তারা যদি ইলেকশনে অংশ নেয় তো তাদের আসলে সম্ভাবনা কতটুকু আছে, তাদের ফলাফল কতটুকু নির্বাচনে তাদের অনুকূলে যেতে পারে? জাতীয় পার্টি খুবই ট্র্যাজিক রাজনৈতিক দল। জাতীয় পার্টি আপনি দেখবেন যে যত দিন গিয়েছে তত দুর্বল হয়েছে, অথচ উল্টোটা হওয়ার কথা ছিল, তাদের আরো শক্তি বাড়ার কথা ছিল। তারা বিভিন্ন সময় শুধু সরকারি সুবিধা নিতে গিয়ে এবং নানান রকম সুবিধার মধ্যে থাকতে গিয়ে তারা তাদের দলের আদর্শ, নীতি এবং ভবিষ্যৎকে নিয়ে আপোষ করেছে, এবং তারা একটা ব্যর্থ রাজনৈতিক দল হওয়ার দিকে এগিয়ে গেছে। আপনি একটু আগে যাদের নাম বলেছিলেন, দেখেন জাতীয় পার্টি থেকে বের হয়ে যাওয়া একাধিক নেতা তারা আলাদা আলাদা ভাবে রাজনীতি করছেন এবং তারা আলাদা আলাদা দল গঠন করেছেন। জাতীয় পার্টি তার দলের মধ্যে একটা নির্দিষ্ট নেতৃত্ব, ঐক্যবদ্ধ নেতৃত্ব তৈরি করতে পারে নাই। তারা নিজেদের যে অফিস, সে অফিস বাঁচানোর মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে নাই। তো এই সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে জাতীয় পার্টিকে আসলে জেলে সাজানো দরকার। জাতীয় পার্টি পুরনো একজন স্বৈরাচার
লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল, উনি ক্ষমতায় থেকে দলটা তৈরি করেছিলেন। কিন্তু পরে যখন এই দলটি বিভিন্ন জায়গাতে জনসমর্থন পেয়েছে, তখন তাদেরকে জনতার সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ জনতা দিয়েছিল, সেটা তারা ব্যবহার করতে তো পারেই নাই। উল্টা এরশাদের পারিবারিক দল হিসেবে এটাকে ব্যবহার করতে গিয়ে দলটা সম্পূর্ণভাবে একটা অপ্রাসঙ্গিক দলে পরিণত হতে শুরু করেছিল। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই দল থেকে কারা দাঁড়াবেন এবং দাঁড়াবেন না সেই বিষয়গুলি পর্যন্ত আগে সরকার ঠিক করে দিত। তারা একটা গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছিল। এই সবকিছুর কারণে আমার কাছে মনে হয় যে জাতীয় পার্টি ইলেকশন করতে পারলেও তাদের এই ইলেকশনে খুব ভালো ফলাফল করার সম্ভাবনা কম। তবে যদি কোনো রাজনৈতিক সমীকরণের মধ্যে তারা ঢুকে পড়তে পারেন অথবা কোনো কেউ তাদেরকে পেছন থেকে সহায়তা করে, তাহলে হয়তো তারা যতটুকু আশা করছেন তার চেয়ে একটু ভালো ফলাফল করতে পারবেন। আপনি যে ইঙ্গিতটা দিলেন সেটা নিয়ে আমি একটু শেষ একটা বিষয় জানতে যাচ্ছি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও তাদের তো একটি আসলে বড় ভোট ব্যাংক রয়েছে, তো সেই ভোটটি আসলে আগামী নির্বাচনে কোন দিকে যেতে পারে, আপনার অনুমান কি? আমার ধারণা, যদি কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ এই ধরনের কোনো কর্মসূচি হাতে না নেয়, তাহলে আওয়ামী লীগ তাদের যে থাম রুল সেইটা পালন করবে। অর্থাৎ তারা কোথাও স্বাধীনতা বিরোধীদের বাক্সে ভোট দেবে না, এবং সেক্ষেত্রে তাদের জন্য বেটার চয়েস হয়ে যাবে মানে অটোমেটিক্যালি বিএনপি। এবং যদি তারা কোথাও বিএনপির কোনো রাজনীতিবিদকে দেখেন যে তিনি আসলে একেবারেই ভালো না, সন্ত্রাসী অথবা কোনো কারণে গ্রহণযোগ্য না, সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা এলাকা ভিত্তিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু কখনোই তারা কোনো স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট দিবেন না। তো প্রথম থাম রুল। আর দ্বিতীয় রুলটা হচ্ছে, অনেকেই ভাবছে যে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির হয়ে ইলেকশন করবে। এই সম্ভাবনা খুবই কম। যদি আওয়ামী লীগের লোকজন ইলেকশন করতে আসে তাহলে তারা জাতীয় পার্টির ভেতর দিয়ে করবে না, তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে পড়বে, যাতে তাদেরকে কোনো একটি দলকে নিষিদ্ধ করে দিয়ে তাদেরকে আটকানো না যায়। সেক্ষেত্রে কি মানে জাতীয় পার্টি তাদের ভোট ব্যাংকের একটা বড় অংশ পাওয়ারও সুযোগ আছে, যেহেতু এক সময় তারা এলাই ছিল? না, সম্ভাবনা নাই। কারণ আমার কাছে মনে হয় যারা প্রকৃত আওয়ামী লীগ করেছেন, যারা আসলে আওয়ামী লীগ দলটিকে পছন্দ করেন, নেতা বা নেত্রীর নামে দল করেন না, এই ধরনের যারা রাজনৈতিক ভাবে সচেতন ভোটার আছেন আওয়ামী লীগের, এরা বরং এই পার্টিগুলিকে আওয়ামী লীগের পতনের জন্য দায়ী করে। কারণ এই ধরনের চাটুকার সুবিধাভোগী লোকজন আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়ে আওয়ামী লীগকে একটি ক্ষমতালোভী দলে পরিণত করেছিল এবং সারাক্ষণ উৎসাহ দিয়েছিল স্বৈরাচার হওয়ার জন্য। ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা এই আওয়ামী লীগের সাথে যারা দোসর দল তাদেরকে খুব একটা পছন্দ করে না। কারণ এরা আরো একটা কাজ করত, এরা আওয়ামী লীগের ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে তাদের এই সুবিধাভোগী নেতাদের জন্য সিট ভাগাভাগি করত, তাতে করে আওয়ামী লীগের বহু মানুষ বঞ্চিত হয়েছেন। সেক্ষেত্রে কি বিএনপি আসলে খুব সহজে আসলে নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছে? না, এর কারণ হচ্ছে বিএনপি হয়ে যাওয়াতে বিএনপি একটা বড় সমস্যা ফেস করবে বিএনপির ভেতরের লোকদের দিয়েই। কেননা এরকম বড় দল যখন ক্ষমতার ব্যাপারে খুব সুনিশ্চিত হয়ে যায়, তখন তাদের নিজেদের মধ্যে নানান অন্তর্কোন্দল চলে আসে। সবাই মনে করে যে আমার সিটটা যেহেতু আমি এবার নমিনেশন পাই নাই, এইটাতে দল হারুক, অন্যগুলো হয়তো জিতবে। এরকম একটা সমস্যা তৈরি হতে পারে। বিএনপিকে যে কোনো মূল্যে তার ভেতরের অন্তর্কোন্দলকে মেটাতে হবে এবং একটা বৃহত্তর লক্ষ্যে তার দলের নেতাদেরকে পরিচালিত করতে হবে। কর্মীরা কিন্তু সাধারণত এলাকাতে নেতার প্রভাব মুক্ত হতে পারে না। তাই চেষ্টা করতে হবে যেসব জায়গাতে বিএনপি আসন ভাগাভাগি করেছে, যেসব জায়গাতে নতুন মানুষকে নমিনেশন দিয়েছে, এইরকম জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে। তা না হলে এই আসনগুলিতে বিএনপির ফলাফল ভিন্ন হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।